দর্শক, একটা সময় গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এমন সব বিষয়গুলো নিয়ে বাংলাদেশের মানুষ কথা বলার, চিন্তা করতেও সাহস পেত না। তখন এই দেশ থেকেই হাজার মাইল দূরে কিছু মানুষ সেই সত্যগুলো উন্মোচন করেছিলেন এবং সাংবাদিকতাটাই করেছিলেন। তাদেরই একজন আমার আজকের অতিথি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইসমানী মির্জাপুর চা। আপনাদের সাথে আছে আমি জান্নাতুল নিম, এবং আজকে আমার অতিথি নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল। জনাব তাসনিম খলিল, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের কাছে সময় দিচ্ছেন। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালোই আছি। জনাব তাসনিম খলিল 2007 সালে দেশ ছাড়ার পরে 24-এ ব্যাক করলেন, মাঝখানে 17-18 বছরের মতন একটা গ্যাপ। দেশে ফিরে কেমন লেগেছিল, এবং এরপরে কি এখন যাওয়া আসার উপরে আছেন নাকি দেশে স্থায়ীভাবে থাকবেন, কি চিন্তা করছেন? দেশে আমি এখন মানে মোটামুটি স্থায়ীভাবে আমি স্প্লিটিং মাই টাইম আর কি, মানে 50% মালমো, 50% ঢাকা, এরকম। সো মাত্র একটা বাসা ভাড়া করছি আমি 2-3 মাস হলো। সো দেশেই সম্ভবত থাকা হবে বেশি। বাহ। 2021 সালে আপনার নামে একটা রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। মামলাটা কি আছে নাকি এখনো রাষ্ট্রদ্রোহী হিসেবেই রয়েছেন? না, মামলা তো অনেকগুলো হয়েছে, কোনটার কি অবস্থা জানি না। তবে কিছু কিছু মামলাতে তো যতদূর জানি যে কোনো ধরনের রেজুলেশনে হয় নাই। কিছু মামলায় হয়তো আমার ক্রোকি পরোয়ানা বলে, মানে আমার সহায় সম্পত্তি যা পাওয়া যাবে সেগুলো তুলে নেওয়ার একটা আদেশ ছিল, যদিও আমার কোনো সম্পত্তি পায় নাই ওরা খুঁজে। তো ওই মামলাগুলো আমি যতদূর বুঝি যে ওই অবস্থাতেই আছে। এখন যদি হঠাৎ করে কেউ এসে আমাকে ধরে নিয়ে যেতে চায় আর কি, সেটা আপনাদেরকে দেখতে হবে। আমি দেখছিলাম যে এই বছরের এপ্রিলে আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন। আপনি লিখেছেন যে এই যে মোহাম্মদ ইউনুস বা তারেক রহমানকে উদ্দেশ্য করে পোস্ট দিয়ে, সেই পোস্টে আমাকে বিশেষভাবে ট্যাগ করার ব্যাপারটা মনে হয় দুজনের সাথে আমি প্রতি সকালে হাঁটতে বের হই। এরপরে আবার দেখলাম যে হাসনাত আবদুল্লাহর ইস্যুতে সেনা সদরের একটা বিবৃতি, সেটাও নেত্র নিউজই দিয়েছিল, এবং সেখানে সেনা সদর বলেছিল যে অত্যন্ত হাস্যকর অপরিপক্ক গল্পের সম্ভার। তা আপনার কাছে যে ব্যাপারটি জানতে চাচ্ছিলাম যে ডক্টর ইউনুস, তারেক রহমান কিংবা সেনাবাহিনী, এদের সাথে আপনার আসলে কোনো সম্পর্ক আছে নাকি? সম্পর্ক বলতে কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না, বা প্রফেশনাল রিলেশন? প্রফেশনাল রিলেশনশিপ, ব্যক্তিগত সম্পর্ক নেই না। প্রফেশনাল রিলেশনশিপ সবার সাথেই আছে ডেফিনেটলি, কিন্তু যে একটা ইমেজ থাকে না, ওইটা ওইরকম না। আর একটা গল্প বলি আপনাকে। আমি কয়েকদিন আগে, গতবার যখন দেশে আসলাম, তখন একটা ইনভেস্টিগেশনের কাজে আমরা টেকনাফ গেছিলাম আমাদের টিম। তো সেখানে কোনো একটা কাজে আর কি, আমাদের যার সাথে দেখা করার কথা তার 3 ঘন্টা দেরি হবে। সো আমার ডিরেক্টর অফ ফটোগ্রাফি জীবন, সে বললো যে ভাইয়া চলেন আমরা শাহপরীর দ্বীপ থেকে ঘুরে আসি। তো একেবারে মানে বাংলাদেশের সীমান্তের লাস্টে যে নাফ নদীর উপরে। তো সেখানে গিয়ে দেখলাম একটা জেটি, লম্বা জেটি। তো জেটির শেষ প্রান্তে কিছু নৌকা রাখা, এবং সেই নৌকাগুলো দিয়ে ওইখান থেকে সেন্ট মার্টিন যাওয়া যায়। তো আমি তখন খবর নিলাম যে 3 ঘন্টা সময় আছে হাতে, মানে যাব নাকি সেন্ট মার্টিন। তো সবাই বললো যে আপনারা তো যেতে পারবেন না, আপনারা তো স্থানীয় না, আপনাদের সরকারের কাছ থেকে পারমিশন লাগবে। তো আমি তখন কাউন্টারে যে ভদ্রলোক ছিলেন তাকে গিয়ে বললাম যে আচ্ছা, আমরা যদি যেতে চাই তাহলে কি করতে হবে। ভদ্রলোক মানে তার মুখ দেখে কিন্তু তখনও মনে হয় না যে উনি আমাকে চিনেন বা এরকম কিছু। আচ্ছা। তো উনি কি জানি লিখতেছিলেন, তারপর উনি হঠাৎ করে এরকম মাথা তুলে বললেন, এটার জন্য তো আপনার দোস্তকে বলতে হবে। আর আমি লাইক, মানে আমার দোস্তকে? বলে ডক্টর মোহাম্মদ ইউনুস। তো এরপরে আর কি আমি ভাবলাম যে থাক, এই ভদ্রলোককে যতটা না করি। আমি বললাম যে আচ্ছা, সেন্ট মার্টিনে যাচ্ছি না। তো এই যে একটা কি বলে আপনার পারসেপশনগুলি, আমার কোনো আইডিয়া নেই কেন হলো, কি হলো, কেন এটা মনে হয়। তো মানে আমার কাছে এখন যেটা মজা লাগে সেটা হলো গিয়ে যে বর্তমান যারা ক্ষমতাধর যারাই আছেন সবার সাথেই অ্যাপারেন্টলি আমার খুব ভালো সম্পর্ক। তো এটা একটা পারসেপশন কোনো একটা কারণে আছে আর কি, আমি ঠিক জানি না, যাদের মধ্যে আছে তাদেরকেই জিজ্ঞেস করলে ভালো হয়। তো যেহেতু বলছেন যে এই সরকারের সাথে বেশ ভালো সম্পর্ক অনেকের সাথেই, তো এই সরকারের প্রায় 1 বছর হতে চলল, এবং এই সময়টাতে আমরা দেখলাম যে কিছুদিন আগে আমি দেখছিলাম যে আপনি গোপালগঞ্জে যে ছবি তুললেন, যেই দেশে আপনি আসতে পারবেন, মানে পারবেন বলে ভেবেছিলেন নাকি আমি জানি না, সেই দেশে আমি আপনি একসাথে কথা বলছি, সরকারকে ইচ্ছা মতন গালাগালিও করা যায়। আবার আমরা দেখছি যে থানার থেকে আসামি ছিনতাই হচ্ছে, মব ভায়োলেন্সের মতো ঘটনা ঘটছে, মানে এমন পরিবর্তন আমরা দেখেছি। 30 সেপ্টেম্বর দেখলাম যে আপনি লিখেছিলেন গেল বছরের যে আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া আর কারো পক্ষে বাংলাদেশের সরকার চালানো সম্ভব না, এমনকি আর্মির পক্ষেও যে সম্ভব না সেটা 2007-8 সালেই বুঝেছে, সুশীলের পক্ষেও যে সম্ভব না
এইটা ওনারা 24-25 সালে হাতে কলমে বুঝে যাবেন। তা আপনার এখন এই সরকার সম্পর্কে মন্তব্য কি, তারা কেমন দেশ চালালো এবং ভালো খারাপ মিলিয়ে মোটা দাগে অভিজ্ঞতাটা কেমন? ওই যে আমার যে পোস্টে যেটা বলছিলাম আমি, সেটাই তো হচ্ছে এখন। আচ্ছা, তার মানে স্ট্যান্ড করছেন মানে অবশ্যই। এবং মানে আর্মি যেটা 2007-08-এ আর্মি যেটা বুঝছিল যে বাংলাদেশের সবসময় একটা জিনিস হলো যে ডিপলিটিসাইজেশন আমরা যেটাকে বলি, যে আমরা সকল সমস্যার সমাধান করে ফেলবো রাজনীতিবিদদেরকে বাদ দিয়ে, রাজনৈতিক প্রসেসের বাইরে গিয়ে। তো 2007-08-এ যেটা ওই রিফর্ম বা সংস্কারের কথাটা তখন অনেক বেশি ছিল, এবং তখন ওইটা লিড দিচ্ছিল আর্মি, যে সংস্কার করা হবে, আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের নামে কিছু চেঞ্জেস আনার পরে আমরা এরপরে রাজনৈতিক দলগুলো জাস্ট এসে টেক ওভার করবে এবং খুব ভালো বাচ্চা কাচ্চা হয়ে আর কি থাকবে সবসময়। এই সরকারের আমলেও এমন একটা প্রবণতা আমরা দেখি, এবং যারা সরকার চালাচ্ছেন সবাই দে বিলং টু দ্য এলিট, মানে উচ্চমার্গীয়, উচ্চশিক্ষিত, উচ্চ শ্রেণীর লোকজন। তারাও সম্ভবত প্রথম থেকে এখন পর্যন্ত এই চিন্তাটা আছে যে তারা অরাজনৈতিক একটা গ্রুপিং, তারা সব কিছু ঠিকঠাক করে ফেলবেন সংস্কারের নামে, এবং তারপরে তারা সব সুন্দর করে সাজিয়ে তারপরে একটা ইলেক্টেড গভর্নমেন্টের হাতে ইভেনচুয়ালি দিবেন, এবং দে উইল লিভ হ্যাপিলি এভার আফটার। এটা যে খুবই হাস্যকর এবং খুবই ইম্যাচিউর একটা চিন্তা, সেটা এখন আমার ধারণা তারা আরও ভালো করে বুঝতে পারছেন। যে আমি যেটা বললাম যে বাংলাদেশ সংস্কারের চিন্তা হাস্যকর, ইম্যাচিউর কেন মনে হচ্ছে? সংস্কারের চিন্তা হাস্যকর, ইম্যাচিউর। কোনো একটা অরাজনৈতিক অনির্বাচিত সরকার সংস্কার করতে পারে, এই চিন্তাটা হাস্যকর। এবং এইটা জনবিচ্ছিন্ন একটা চিন্তা। আসলে আমাদের কি সংস্কারটা দরকার? কিন্তু রাজনৈতিক দলগুলো কি খুব বেশি সংস্কার করেছে? মানে বাংলাদেশের অতীত ইতিহাসে রাজনৈতিক দলগুলোর সংস্কার করে নাই, কারণ রাজনৈতিক দলগুলোর উপরে ওই চাপটা ছিল না। আপনি যদি যেটা বললাম যে আমরা তো ডিপলিটিসাইজেশনকে অনেক বেশি গুরুত্ব দিই। আওয়ামী লীগ খারাপ, বিএনপি খারাপ, খারাপ 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 বলতে বলতে আমরা তাদের সাথে কথা বলি না, তাদের সাথে এনগেজ করি না। আচ্ছা, দুনিয়ার একটা দেশ আমাকে দেখান যেখানে সিভিল সোসাইটির সাথে রাজনৈতিক দলগুলোর কোনো ধরনের ডায়ালগ নেই। এটা তো কোথাও দেখাতে পারবেন না, যেটা বাংলাদেশে হয়। এবং বাংলাদেশে এই যে একটা আরেকটা, এটা একটা সমস্যা। আপনি যদি বিএনপির সাথে কথা বলেন বা আওয়ামী লীগের সাথে কথা বলেন, সাথে সাথে আপনি কিন্তু ব্র্যাকেটেড হয়ে যাচ্ছেন যে আওয়ামী লীগের দালাল, বিএনপির দালাল। হ্যাঁ, রেগুলার আমি এটা ফেস করি। হ্যাঁ, না আমাকে বলে, আমি যেমন আগে বলতো বিএনপি জামাতের দালাল, এখন বলে আওয়ামী লীগের দালাল। আগে আমি যেমন এক সময় ছিল মানে পুরা আওয়ামী লীগের, আচ্ছা ইনফ্যাক্ট 2007-এর দিকে আমাকে এই বিএনপির লোকজন বলতো আমি আওয়ামী লীগের দালাল, 2005, 6, 7। হ্যাঁ, তারপরে যখন আবার হলো, এই কেটেগো গভর্নমেন্ট আসলো, তখন আমি আরো কার দালাল হইলাম আমার এক্স্যাক্টলি মনে নেই। ইটস ভেরি হার্ড টু ট্র্যাক করা কঠিন হয়েছে, খুবই খুবই সমস্যাজনক। তারপরে আওয়ামী লীগের আমলে একটা সময় শুরু হলো যে আমি বিএনপি জামাতের দালাল এগুলো। এর মধ্যে মজার ব্যাপার হলো যে বিএনপি জামাতের মানে অনেক লোক এগুলো বিশ্বাসও করে, মানে রাষ্ট্রীয়ভাবে যখন এভাবে প্রচারণা চালানো হয় যে তাসনিম খলিল জামাতের লোক, শিবিরের লোক বা হোয়াট এভার। সো জামাত শিবিরেরও যেমন প্রচুর লোকজন আমাকে ফলো করতে শুরু করে, বিএনপির প্রচুর লোকজন আমাকে ফলো করতে শুরু করে। পরে আবার তাদের হৃদয়ভঙ্গ হয়, আমি হ্যাঁ, তখন আবার যে তোকে ভালো ভাবছিলাম, তুই তো আসলে ভালো না। সো এটা চলছেই আর কি। তো ওই যেটা বলছিলাম যে ব্র্যাকেট বন্দি হয়ে যাওয়ার যে একটা ভয়, হ্যাঁ, আমি বিএনপির ব্যাপারে যদি একটা ভালো কিছু বলি, যেটা বা ইউনূস সাহেবের ব্যাপারে একটা ভালো কিছু বলি, বা যার ব্যাপারেই বলি না কেন, আর্মির ব্যাপারে একটা ভালো কিছু বলি, মানে কারো ব্যাপারে বাংলাদেশে আপনি ভালো কিছু বলতে পারবেন না এবং খারাপটাও বলতে পারবেন না, কিন্তু ভালো বলাটা হলো কি যে ও না, এর মানে তো এই দালাল, এর মানে তো। সো এইটার কারণে আমাদের এক ধরনের মানে আমরা একটা কমপ্লিটলি ডিপলিটিসাইজড বিরাজনীতিকরণের মধ্য দিয়ে আমরা অনেক বছর দিয়ে যাচ্ছি। এই কারণে আমাদের রাজনীতিটা তো একেবারে শেষই হয়ে গেছে। মানে আওয়ামী লীগের আমলে তো রাজনীতিকে একেবারে শেষ করে দেওয়া হচ্ছে। এটা থেকে আবার আমরা এখন ফেরত আসবো কিভাবে, এটা সম্ভবত আমাদের চ্যালেঞ্জ এখন। অনেকেই সরকারকে বলছে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার, মানে অনেকেই বলেন, পলিটিক্যাল পার্টিগুলি আছে, সুশীল সমাজ আছে। তো এই সরকারকে আমি দেখলাম এনসিপি কথা বললেও শুনে, বিএনপি বললেও শুনে, জামাত বললেও শুনে, সেনাবাহিনী বললেও শুনে, আবার মবের কথাও শুনে। তো
তো 17 ফেব্রুয়ারি আমি দেখছিলাম যে আপনি একটা কবিতা দিয়েছিলেন স্ট্যাটাস হিসাবে, যে পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। তো বাংলাদেশ এখন কাদের কথায় চলছে বলে মনে হয়, বা ক্ষমতার ভরকেন্দ্রটা ঠিক কোথায় বলে আপনার ধারণা? নয়, বাংলাদেশে কোনো ক্ষমতার ভরকেন্দ্র নয়। বাংলাদেশে এখন যে সরকার আছে সেটা অত্যন্ত দুর্বল একটা সরকার। মানে কারো হাতে কি এককভাবে কোনো ক্ষমতা নাই বা কন্ট্রোল করার মতো? দেয়ার আর সেভারাল পাওয়ার সেন্টার্স, এটা তো আমরা জানি। মানে একটা তো হলো ইউনূস সাহেবের অ্যাডমিনিস্ট্রেশনে একটা, হ্যাঁ, আর্মি একটা বড় পাওয়ার প্লেয়ার, একটা বিএনপি আরেকটা ভরকেন্দ্র, এনসিপি আরেকটা, বা ছাত্ররা যারা, জামাত আবার আরেকটা বিশাল একটা পাওয়ারের সেন্টার। বাট ওরা আবার যেটাকে ইদানিং লোকজন ওদেরকে টানেল পার্টি টাটি বলে অনেক কিছু, মানে গোপনে বিভিন্ন জায়গায় যে প্রভাব বিস্তারের চেষ্টা, এটা জামাত খুব ভালো করতে পারে। সো এইখানে সেভারাল স্টেক হোল্ডার্স যারা আছে, পাওয়ার ব্রোকার্স যারা আছে, ইভেন সরকারের ভিতরেও আছে। সরকারের ভিতরেও যে সবাই একই ধারা একই মত পথের লোক এমন কিন্তু না। সরকারের ভিতরে যারা গণতন্ত্রী, যারা, যে ইলেকশন করতে হবে ঠিক টাইমে সুন্দরভাবে করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে রক্ষা করতে হবে, এইরকম চিন্তাধারার লোকজন যেমন আছে, সেরকম মানে ইলেকশনের বিরোধী বা এই যে কী বলে না, এটা বিপ্লবী সরকার বা হোয়াট এভার, এই ধরনের চিন্তাধারা এটার মানুষজন আছেন। সো বাংলাদেশে এখন বর্তমানে কোনো যেটা আমরা কি বলি যে ইউনিফাইড কোহেরেন্ট কোনো গভর্নমেন্ট, এটা নেই। এই যে গণ অভ্যুত্থানটা হলো, সেটার তো মানে বলা যেতে পারে স্টেক হোল্ডার আমি, আপনি, আমরা সবাই, বাট বেনিফিশিয়ারি কারা হয়েছে? গণ অভ্যুত্থানের প্রথমত আমি যদি একেবারে মানে বড় আকারে বলি, আমরা সবাই বেনিফিশিয়ারি। বাংলাদেশ বর্তমানে একটা ট্রানজিশনাল ডেমোক্রেসি, একটা একদলীয় পুলিশি রাষ্ট্র থেকে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার পথে আছি। সো এটা তো আমাদের, এই বেনিফিটটা তো আমাদের সবার। আচ্ছা। আর অন্যদিকে যদি দেখেন যে বেনিফিশিয়ারির মধ্যে একটা, এটা হলো পজিটিভ দিক। আর নেগেটিভ দিকটা যদি দেখতে হয়, যে আরেকটা বড় বেনিফিশিয়ারি হলো যে অত্যন্ত উগ্র রাইট উইং দক্ষিণপন্থী একটা গ্রুপিং আছে। তারা যেমন, তারা সবচেয়ে লাউড, তারা সবচেয়ে উচ্চস্বরে কথা বলতে পারে, চিল্লাইতে পারে, বেশি লোক জড়ো করতে পারে। এরা যেমন এখন তাদের কি বলে, এটা বাংলায় একটা শব্দ আছে না, পোয়াবারো, হ্যাঁ, তো ওদের এখন সুদিন আর কি, ওই অর্থে ওরাও বেনিফিশিয়ারি। যদিও মানে হাসিনা শাহীর বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম, ওইখানে ওরা আসলে কতটা জড়িত ছিল এটাও আমাদেরকে একটু মানে ভালো করে দেখতে হবে। আচ্ছা, আপনি যে রাইট উইংয়ের কথা বলছিলেন, আজকেই দেখলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলছেন যে তিনি এই দক্ষিণ পন্থার উত্থানে উদ্বিগ্ন। তো এর মাঝে আমরা ইসলামী দলগুলোর মাঝে ঐক্য দেখেছি, এবং লাস্ট এমন ঐক্য হয়েছিল 1976-এ, মানে জামাতের মওদুদিবাদের সাথে দেওবন্দের তো কখনো আদর্শিক জায়গায় কোনোদিন মিল হয়নি। তো আমি দেখলাম যে আপনি মে মাসের দিকে সেই সময় একটি স্ট্যাটাস দিয়েছিলেন, যেখানে লিখেছেন যে জি, আমার মোটামুটি ঘাটা হয়ে গেছে, আমি আমার প্রত্যেক অতিথির ক্ষেত্রে এটা চেষ্টা করি। তা আপনি সেখানে লিখেছেন যে প্রিয় নাদিরা ইয়াসমিন, আপনার মেরুদণ্ডের 3-4 ইঞ্চি একটু ইউনুস সাহেব ও তার পরিষদদের ধার দিন, তাতে যদি মোল্লাতন্ত্রের সামনে ওনাদের নুয়ে পড়া বন্ধ হয়, সব নুয়ে পড়া বন্ধ হয়। তা আমার যেই জায়গাটা জানার ইচ্ছা, এই রাইট উইং কি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী অবস্থায় এখন আছে নাকি? এবং ইসলামী দলগুলোর যে ঐক্য, অনেকে হাস্যরস করেন যে সেখানে ইসলামবাদে বাকি সবই আছে, আপনারও কি তা মনে হয় নাকি? না, ইসলাম তো মোল্লাতন্ত্র না। প্রথম কথা হলো গিয়ে যে ইসলাম, আপনি যদি একটু থিওলজিক্যালি যদি আমি দেখি, ইসলামের সাথে ক্রিশ্চিয়ানিটি, বিশেষ করে ক্যাথলিসিজমের যে পার্থক্যটা, সেটা হলো যে ক্যাথলিকদের মধ্যে যে একটা ব্যাপার আছে, যে আপনি আপনার আল্লাহর সাথে যখন কথা বলতেছেন, আপনি ওই চার্চের মাধ্যমে কথা বলতেছেন, মানে কোনো একজন ফাদার, মানে প্রিস্টের মাধ্যমে বা পোপের মাধ্যমে কথা বলতেছেন, হ্যাঁ। সো আপনাকে, এবং আপনি নিজে বাইবেলটা পড়ারও দরকার নেই, হ্যাঁ। তো যেটা আবার পরবর্তীতে রিফরমেশনের যুগে এটা আবার অনেক চেঞ্জ হল, ওই অত হিস্ট্রিতে না যাই। তো ইসলামে কিন্তু একজন মুমিন মুসলমানের সাথে তার আল্লাহর যে সম্পর্ক, ওটা খুব পার্সোনাল, ওইখানে কোনো মোল্লা মুন্সির কোনো জায়গা নেই, হ্যাঁ। যে সে কোরআন পড়বে, সে বুঝবে, সে নামাজ পড়বে, হ্যাঁ, সে বুঝতে সমস্যা হলে সাহায্য নিতে পারে, বাট ইন্টারপ্রিটেশনের দায়িত্বটা মুসলমানের নিজের ব্যক্তিগত, হ্যাঁ। তো এই জন্য আমি বলি যে ইসলাম এবং মুসলমানের সাথে মোল্লাতন্ত্র বলে আমরা যেটাকে বলতেছি, যে এটাকে একটু আলাদা করে দেখতে হবে।
তো এক্ষেত্রে এদের আসলে এরা একটা ইকোনমিক গ্রুপ, এটা একটা ইকোনমিক ইন্টারেস্ট গ্রুপ, এটা অনেক দিন ধরেই আছে। নাদিরা ইয়াসমিনের কথা যেটা বললেন, যে আপনি দেখেন বাংলাদেশে কিন্তু এই যে ইসলামিক গ্রুপগুলো তথাকথিত, আমি ইনকোটে বলতেছি, এরা কিন্তু প্রচুর ইসলাম বিরোধী ঘটনা বাংলাদেশে ঘটে গেছে গত অনেকগুলো বছর ধরে। এর মধ্যে একটা, যেমন আপনি বলপূর্বক অন্তর্ধান বা গুমের কথা বলতেছিলেন, 2016 অনওয়ার্ডস আমরা শত শত মাদ্রাসার ছাত্র, ইমাম, শিক্ষক বা লেবাসি মুসলমান, যাদেরকে দেখলেই মনে হয় তারা প্র্যাকটিসিং মুসলমান, তাদেরকে এই তথাকথিত জঙ্গিবাদ বিরোধী অভিযানের নামে, জঙ্গি শব্দটা আমি ব্যবহার করি না, এটা একটা অত্যন্ত ডিহিউম্যানাইজিং একটা ওয়ার্ড, মানে ওই যে জিহাদি সন্ত্রাসবাদ দমনের নামে তাদেরকে ধরে নিয়ে গিয়ে গুম করে রাখা হয়েছে। তাদেরকে পরবর্তীতে বিভিন্ন সাজানো নাটক করে তাদেরকে টিভির সামনে উপস্থাপন করা হয়েছে। ম্যাসিভ ভায়োলেশন অফ দেয়ার হিউম্যান রাইটস, ম্যাসিভ ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। আজকে পর্যন্ত কয়টা সমাবেশ আপনি দেখেছেন যেখানে, এই সরকারের আমলে কয়টা সমাবেশ আপনি দেখেছেন যেখানে এদের ব্যাপারে হেফাজতে ইসলাম বা অন্যরা কথা বলেছে? এবং হেফাজতের লিডারদের সাথে আমার সরাসরি কথা হয়েছে। আচ্ছা, আমার সরাসরি আমি বলেছি যে আপনারা করেন না কেন, মানে এটা তো আমি নিজে আমি মানে ইটস ভেরি পাবলিক দ্যাট আই এম এন এথিস্ট, আমি নাস্তিক, এটা সবাই জানে, ঠিক আছে? আমি যদি বলতে পারি যে এদের বিরুদ্ধে যে অন্যায়টা হয়েছে, আমি ইউনুস সাহেব যখন আমাদেরকে টিএফআই সেল, যেটা র্যাবের, যেটা ওইটা ভিজিট করতে নিয়ে গেল, মানে আমরা প্রথমে আয়নাঘর দেখলাম, তারপরে টিএফআইতে গেলাম, আমি নিজে, আমাকে 2টা প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছিল। আমি তখন একটা প্রশ্ন করলাম যে এই যাদেরকে নেওয়া হয়েছে তাদের ভুয়া মামলাগুলো তুলবেন কিনা এবং তাদেরকে ক্ষতিপূরণ দিবেন কিনা। এই পয়েন্টগুলো নিয়ে আমার মতো লোকজন, যারা অ্যাপারেন্টলি মানে আমরা খুব ইসলাম বিদ্বেষী, হ্যাঁ, আই ডোন্ট নো ওয়্যার দে গেট দ্যাট, আমরা যদি কথা বলতে পারি তাহলে ওনারা কেন কথা বলে না, রাইট? এটা তো তাদের রাজনীতি, তাদের অ্যাক্টিভিজমের একটা কোর হওয়ার কথা ছিল, তারা ওইটা নিয়ে কথা বলে না। ইসলাম বিরোধী আর যা যা জিনিসপত্র হয় সেখানে ওরা এটা নিয়ে কথা বলে না। এই যে নারী নির্যাতনের ঘটনা, ইসলামে তো মানে রিলিজিয়াসলি দেখলে একটা ইসলামিক সমাজে তো নারীর একটা প্রোটেকশন পাওয়ার কথা, ওইটা নিয়ে কথা নেই। কথা হইলো যে কার ব্লাউজ ছোটো, কে মাথায় কাপড় দেয় না, এগুলো নিয়ে তাদের কথাবার্তা, তাদের চিন্তা। নাদিরা ইয়াসমিনের সাথে তাদের যে সমস্যাটা, মূলত এটা দেখতে হলে আমি যেটা বলতেছিলাম যে দেয়ার এ ইকোনমিক গ্রুপিং, এবং তাদের পাওয়ার প্র্যাকটিসের মধ্যে নারীর উপর এই যে হোল্ডটা রাখা তাদের জন্য খুব দরকার। এটা শুরু কিন্তু হয়েছে ব্রিটিশ আমলে, মানে ব্রিটিশ কলোনিয়াল রুলারদের সাথে উপমহাদেশের ধর্মগুরুদের এক ধরনের আনরিটেন আন্ডারস্ট্যান্ডিং ছিল। সেটা হলো যে হিন্দু পুরোহিত এবং মুসলিম যে ইমাম, হোয়াটএভার, আলেম সমাজ, তারা ঘরের মধ্যে মানে কি বলবো এটাকে, ইট ওয়াজ অ্যান আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য হোয়াইট ম্যান, দ্যাট কলোনিয়াল রুলার্স অফ সাউথ এশিয়া, অ্যান্ড দ্য ব্রাউন ম্যান, যে জনপরিসর মানে পাবলিক স্পেসের সব কিছু ব্রিটিশ সরকার, মানে রানীর সরকার নিয়ন্ত্রণ করবে, কিন্তু ঘরটা আমরা ছেড়ে দিব সাউথ এশিয়ান পুরুষদের হাতে। হ্যাঁ, এবং সেইখানে ওই পাওয়ার প্র্যাকটিসটা ধর্মের নামে করা হবে, এবং এই যে ধর্মের নামে নারীদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, ধর্মের নামে নারীদের উপর পুরুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, এটা করা হবে, এবং এটার সূত্রধর বা এটার ফ্যাসিলিটেটর হবে এই ধর্মগুরুরা। এটা সেই লিগ্যাসি রয়ে গেছে। এবং সেখানে দেখেন আপনি আজকে দেখবেন যে মানে ক্রিমিনাল লতে যান আপনি, ওই 1886 বা হোয়াট এভার, আই মিন অনেক আগের, হ্যাঁ, সেখানে কিন্তু মুসলমানের জন্য একটা আইন আর হিন্দুর জন্য আরেকটা আইন নেই, রাইট? কিন্তু আমরা কিন্তু দেখেছি মুসলিম ফ্যামিলি ল, হিন্দু ফ্যামিলি ল, এবং কিছু হিন্দু ফ্যামিলির কিছু মানে কিছু জিনিস তো অত্যন্ত আপত্তিজনক, মানে আজকের কনটেক্সটে এটা হিন্দু ফ্যামিলি লর অনেকগুলো ধারা যেগুলো হিন্দু নারীরা এটা চাচ্ছেন না, এবং তারা এটা অবজেক্ট করতেছেন। হ্যাঁ, তো এটা দেখেন এই একটা জায়গায় কিন্তু হিন্দু মুসলমান পুরুষ এবং বিশেষ করে সব এক। হ্যাঁ, যে যখন আমার একটা ঘটনা বলি, আমার এক আত্মীয়, আমি
মানে কোনো ফ্যামিলি ক্রাইসিস ক্রিয়েট করতে চাই না, এই জন্য নাম বলতেছে না বা আইডেন্টিফাই করতেছে না। উনি হলো গিয়ে খুব লিবারাল, হ্যাঁ, উনি অত মানে ধর্ম মানে এমন কিছু না। কিন্তু যখন দেখা গেল যে ওনার বাবার সম্পত্তি যখন ভাগ বাটোয়ারার প্রশ্ন আসলো, তখন দেখা যায় উনি কোরআনের মানে একজন বিশেষজ্ঞ। কোরআনে কোন আয়াতে কি আছে, কত কারে কত 16 ভাগের 1 ভাগ দিতে হবে না কি হবে না, কি অনেক জটিল হিসাব নিকাশ আছে না। তখন দেখা যায় যে এই আপাত ধর্মহীন মানুষটাও সে ধর্মগ্রন্থকে খুব সম্মান করে। দেখলাম যে আপনি শুরুর থেকেই দ্রুত নির্বাচনের দাবিদারদের একজন, এবং একটা জায়গায় আমি দেখলাম যে লিখেছিলেন মে মাসের দিকেই, সম্ভবত হ্যাঁ মে মাসেই, যে আর্মি চিফ ইলেকশন চায় অথচ সিভিলিয়ান সরকার ইলেকশনের ডেট নিয়ে ধানাই পানাই করে। তো আপনার কাছে কি মনে হয় যে একটা নির্বাচন হলে মানুষের যে জুলাইয়ের পরে আকাঙ্ক্ষার জায়গায় একটা পরিবর্তন এসেছিল সেটি ঠিকঠাক হয়ে যাবে, আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়ে যাবে? না, কোনো কিছুই আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে না। দ্রুত নির্বাচন হলে কি লাভ হবে? দ্রুত নির্বাচন হলে বাংলাদেশ গণতন্ত্রের দিকে এক ধাপ এগিয়ে যাবে। এটা মূল। আমাদের যে রাষ্ট্রের যে মালিকানা, যেটা আমাদের হাত থেকে নিয়ে নেওয়া হয়েছে, এটা আমরা ফেরত পাবো। এই দেশটা মানুষের হবে। এই মানুষের হতে আর কতদিন পরে অপেক্ষা করতে হতে পারে? না, সেটার জন্য মানুষের তো নিয়ন্ত্রণ থাকতে হবে। আমি যদি আপনাকে ভোট দেই বা আমার ভোটে নির্বাচিত হয়ে আপনাকে সরকারে আসতে হবে, এই চিন্তা যদি থাকে, তাহলেই না আপনি আমার কথা শুনবেন, যেটা গত 15-16 বছর ধরে হয় না। এবং আমাদের ভাই বোনরা অনেকে জেনারেশনস আফটার জেনারেশনস, ইনফ্যাক্ট আমি অনেকের সাথে কথা বলতে, তার বয়স 30-35 এখন পর্যন্ত ভোট দিতে পারেনি। হ্যাঁ, একবারও ভোট দিতে পারেনি। আমি সর্বশেষ ওই 8-এ দিতে পেরেছিলাম। হ্যাঁ, মানে আপনার ভাগ্যবানদের একজন, দিতে পারিনি। আপনার ভাগ্যবানদের একজন, কারণ অনেকে আছে যে ভোটিং বুথ দেখতে কেমন জানে না। হ্যাঁ, তো এই যে মানে আমাদের তো প্রথমত রাষ্ট্রের মালিকানাটা মানুষের কাছে, জনগণের কাছে আগে ফেরত দিতে হবে। মানে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, এখন আমরা যদি অন্য কোনো তন্ত্রমন্ত্রে বিশ্বাস করি, সেটা তো যারা চায় সেটা তো তাদেরকে বলতে হবে যে ভাই আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না। হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে এখন পর্যন্ত রাষ্ট্র পরিচালনার জন্য যে যা ব্যবস্থার কথা আমরা জানি, সমাজতন্ত্র, কমিউনিজম, হেন তেন, এগুলো সব কিছুর মধ্যে কিন্তু গণতন্ত্রটাই এখন পর্যন্ত বেস্ট সার্ভ করেছে, জনগণকে সার্ভ করেছে। তো আমরা যদি সেটা চাই, তাহলে আমাদের প্রথমত এই যে রাষ্ট্রের মালিকানা, রাষ্ট্রের মালিকদের হাতে ফিরিয়ে দিতে হবে। এটা আমরা যত দিন পর্যন্ত করছি না, ততদিন পর্যন্ত আমরা অত্যন্ত আনস্টেবল একটা সিচুয়েশনের মধ্যে থাকব। নির্বাচন নিয়ে কি কোনো ষড়যন্ত্র দেখেন কিনা? অনেকেই মানে রাজনৈতিক দলগুলো অনেক ষড়যন্ত্রের গন্ধ পায়। মনে কি হয় যে ইলেকশন পিছিয়ে যেতে পারে? ইলেকশন পিছানোর আসলে কোনো উপায় নেই সরকারের। মানে আমি অনেক কনস্পিরেসি শুনি ইলেকশন পিছানো হবে, আর এমন না যে কনস্পিরেসি হচ্ছে না। মানে বাংলাদেশে তো অনেক বুদ্ধিমান লোকজনের তো অভাব নাই। তারা ইলেকশন পিছিয়ে দিলে কার লাভ হবে? ইলেকশন পিছিয়ে দিলে যারা আসলে মানে জনগণের কাছে দায়বদ্ধ না, যারা, তাদের লাভ হবে। কোনো পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল গ্রুপিংস, দক্ষিণপন্থীদের অনেক লাভ হবে। আচ্ছা, আমি মাঝে মধ্যে দেখি যে আপনি ফেসবুকে প্রচুর স্যাটায়ার করেন, তো সেখান থেকে কিছু চরিত্র আমি বের করলাম। একজন হচ্ছে পুচা, গফুর গ্যাং। এরা কারা, একটু পরিষ্কার করবেন? পুচা এটা অত্যন্ত অশ্লীল দুইটা শব্দবন্ধ থেকে আসছে, আমি ওই জায়গায় না যাই। এটা একজন ইউটিউবার, এটা বলা মাত্রই সবাই বুঝবে। আর আরেকটা হলো গফুর। গফুর এটা আমার দেওয়ার নাম, যার কথা আমি রেফার করি উনি নিজেই গফুর নাম দিয়ে খুলনা থেকে একটা বাসে উঠছিলেন, এবং পরে আবার মানে বিভিন্ন কাহিনী হয়েছিল। এটা মোটামুটি যারা জানেন তারা সবাই জানেন। ওনার দাবি ছিল যে তাকে গুম করা হয়েছে, যদিও এখন পর্যন্ত মানে কে গুম করলো, কী করলো, এগুলো সম্পর্কে উনি গুম কমিশনেও জান নাই এখন পর্যন্ত। তো আমি মোটামুটি কনভিন্স যে ওইটা একটা মানে বেশ হাস্যকর একটা নাটক ছিল আর কি। তো এই যে ধরেন যাদের কথা বলছেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রভাবশালী, তাদের বিশাল একটা ফ্যান ফলোয়ার আছে। আমিও ধারণা করতে পারছি যে আপনি কাদের কথা বলছেন। তো আপনার কি মনে হয় যে এখন বাংলাদেশের রাজনীতিটা অনেকটুকু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ন্ত্রিত হয়? যদিও আমি দেখছিলাম যে আপনি এর বিরুদ্ধেই, কারণ একটা স্ট্যাটাসেই লিখেছিলেন যে এটা হওয়াটা উচিত নয়। বলছিলেন যে মালমো বা লন্ডন থেকে ঢাকার রাজনীতিতে প্রভাব বিস্তার করাটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো নয়।
না, এটা তো শুরু হয়েছে শেখ হাসিনার আমল থেকে। শেখ হাসিনা যদি বাংলাদেশের মানুষজনকে কথা বলতে দিত, বাংলাদেশের ভিতরে যদি কথা বলতে দিত, তাহলে তো এই যে আমাদের মতো যারা বাইরে থাকি তাদের তো এরকম আউটসাইজড ইনফ্লুয়েন্স হওয়া উচিত না। আমি নিজের কথা যেটা বলি, মানে আমি বাংলাদেশের সাথে আমার সম্পর্ক শেষই হয়ে গেছে বলতে গেলে 2007-8-এর দিকে। মানে আমি চলে গেছি এখান থেকে। তারপরে আমার মা এখন আর দেশে থাকেন না। গত বছর উনি এই অভ্যুত্থানের আগে উনি আমার বোনের কাছে চলে যান। আমার বোন থাকে কানাডায়, আমার ভাই থাকে লন্ডনে। মানে আমার বাবা মারা গেছেন। সো বাংলাদেশের সাথে আসলে আমার দূরতম কোনো মানে সম্পর্ক নেই। তো আমার মতো একজন মানুষ যখন বাংলাদেশ নিয়ে কাজ করবে, আমার যদি কোনো উইল থাকে যে যা ওইখানে ওই বাড়িটা ভেঙে দেয়, ওইখানে গিয়ে আগুন লাগায় দেয়, হেন তেন, এগুলো যদি আমি করি, এই ইনফ্লুয়েন্স, এই পাওয়ারটা আমি আসলে পাচ্ছি কোথা থেকে? এটা দেখতে হবে। ওই শেখ হাসিনার আমল থেকে কিন্তু এটা শুরু হয়েছে, যে যেহেতু বাংলাদেশের ভিতরে কেউ কথা বলতে পারে না, বাইরে থেকে আমাদের মতো লোকজন মানে অস্বাভাবিক ইনফ্লুয়েন্সের অধিকারী হয়ে যায়, এবং এটার ফল আমরা এখন ভোগ করতেছি। এখন এটা চলতেছে। এই অবস্থার পরিবর্তনটা কিভাবে হতে পারে বলে মনে হয়? বাংলাদেশের মানুষকে কথা বলতে হবে, এটা হলো কি মূল কথা। বাংলাদেশের মানুষকে কথা বলতে হবে, মিডিয়াগুলোকে কথা বলতে হবে, বাংলাদেশের সবাইকে দেশের ভিতরেই কথা বলতে হবে। বাইরে এখন যদি মানে আমি যদি ধরে নেই যে এখন বাংলাদেশে মানে বাংলাদেশ ইজ এ ট্রানজিশনাল ডেমোক্রেসি, এই মুহূর্তে তো আমাদের সবাইকে কথা বলা উচিত। অবশ্যই অনেকে বলে না, বাট পরের যে গভর্নমেন্টটা আসবে তাদেরকে বলতে হবে। আর আরেকটা জিনিস এখানে আমি আপনাকে বলি, আপনি যদি পুচা আর গফুরের কথা যেটা বললেন, হ্যাঁ, এখানে এরা কিন্তু এরা প্রত্যেকে হলো, আপনি যদি এদের ক্যারেক্টারগুলো দেখেন, প্রত্যেকে হলো ব্যর্থ বাম বিপ্লবী। মানে এরা একটা সময় একটা তো ইউটিউবার যেটা আছে সেটা হলো সিপিবি করতো, হ্যাঁ, এবং সেখানে তার যেমন ওই কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন একসময় ছিল, এটা তো বাংলাদেশে হয় নাই। ইনফ্যাক্ট দুনিয়ার কোথাও এখন সম্ভব কিনা কে জানে। ব্যর্থ বিপ্লবী, রাইট। আরেকজন আছে গফুর, যিনি সর্বহারা পার্টি। সেই সর্বহারা পার্টি মাওয়িস্ট বিপ্লব করে ফেলার চিন্তা ছিল, হ্যাঁ, সেখানেও সে ব্যর্থ, উনিও ব্যর্থ। সরকারে একজন আছে আগে জাসদ করত, মুজিববাদ নিয়ে অবসেস, মানে এনার অবসেশন হলো মুজিববাদ, হ্যাঁ, উনিও ব্যর্থ। জাসদের যে বিপ্লবের চিন্তা ছিল ওইটাও ব্যর্থ। আরেকজন আছে ওয়ার্কার্স পার্টি, আরেকটা সোকল কমিউনিস্ট পার্টি, উনি আবার এক সময় খুব বিএনপির খুব কাছের লোক ছিল, খালেদা জিয়ার খুব কাছের লোক ছিল, উনিও কিন্তু বিপ্লবী হিসাবে ব্যর্থ। তো এই সকল বামপন্থী ব্যর্থ বিপ্লবীরা এখন গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী একটা অংশের ঘাড়ের উপর চেপে বসছে, এবং এদেরকে দিয়ে তারা এখন তাদের ওই যে বিপ্লব যেটা আছে তারা সেটা করার চেষ্টা করতেছে। এবং এটার মেইন টুল এখন হয়েছে ফেসবুক এবং ইউটিউব। এবং এটা আমি মনে করি মানে কোনো সুস্থ রাজনীতি পরিচায়ক না। আর আরেকটা প্রশ্ন আপনি করছিলেন যে ষড়যন্ত্র। আমরা তো ষড়যন্ত্র পছন্দ করি না। আমরা চাই তোমাদের যদি বিপ্লব করতে হয় প্রকাশ্যে এসে বলো যে দিজ আর দ্য থিংস উই ওয়ান্ট টু ডু, দিজ আর দ্য থিংস উই আর ডুইং। তোমার এনসিপির মানে ঘাড়ে চাপার তারপরে ঘাড়ে চেপে আতলামি করে কি নয়া বন্দোবস্ত টন্দোবস্ত কি বলে, ওইগুলো বলে বিপ্লব করতে হবে কেন? আর তোমাদের প্রোগ্রাম নিয়ে তোমরা মানুষের সামনে আসো, যদি কেউ তোমাদেরকে গ্রহণ করে ইলেকশনে দাঁড়াও। আচ্ছা, ফেয়ার অ্যান্ড স্কোয়ার, বি ফেয়ার অ্যান্ড স্কোয়ার। বাট এই নোংরামি করা, এইটারে ওই ইউটিউবে নর্তন কুর্দন করে বিপ্লব করা, এটা তো আসলে দুনিয়ার কোনো জায়গায় হয় না, বাংলাদেশেও হবে না। এনসিপির প্রসঙ্গ যেহেতু চলেই আসলো, আমি দেখলাম যে 5 আগস্ট সরকার পড়ে যাবার পর থেকে আপনি লিখেছিলেন তার 4-5 দিনের মাথায় যে একটা ছাত্রদের দল হোক, এটা আপনি চান। যদিও সেখানে আপনি সন্দেহ পোষণ করেছিলেন যে তাদের ঘাড়ে কেউ চেপে বসতে পারে কিনা। এটা কি বলছিলাম নাকি? আমি এক্স্যাক্টলি সেখানে আপনি লিখেছেন, কিন্তু সুশীল আর্মি আর ফাটকাতেলরা এদের পলিটিক্যাল পটেনশিয়ালটা এখনই নষ্ট করে দিবে। মার্ক মাই ওয়ার্ডস, আমার কথা ভুল প্রমাণিত হলে আমি সবচেয়ে খুশি হব। আচ্ছা, এই দলের এখন অবস্থা কি দেখছেন? ভুল তো প্রমাণিত হয় নাই, আমি দুঃখই বয়ে নিয়ে যাচ্ছি আর কি। কারণ না আমার এটা তারাই তো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিল। মানে আমি অন্তত খুব আশা করেছিলাম যে একটা পরিবর্তন নিয়ে আসবে। কোথায় যে ভুলটা হয়ে গেল? ওই যে বললাম যে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তাদের, আমি নিজে
মানে আমি নিজে এখানে প্রাণপণে যেটা চাচ্ছিলাম যে এই ছাত্রদের দলটা একটা নতুন মানে বাংলাদেশের রাজনীতিতে পজিটিভলি একটা নতুন দিগন্ত খুলে দিবে। এবং হয় নাই তো, এই যে আতেলগুলোর কথা বললাম, এই আতেলগুলো তো এদের ঘাড়ে চেপে বসছে। এবং ওরা যতই ঠিক রাস্তায় যাক না কেন, মানে ওরা কিন্তু গত কয়েক মাসে দেখেন এনসিপির একটা খুব পজিটিভ জিনিস ছিল, তারাই মানে টিভি স্টুডিও বা সেমিনার কক্ষের আতলামি ছেড়ে তারা কিন্তু পদযাত্রা করে তারা বাংলাদেশের মানুষের কাছে যেতে শুরু করলো। হ্যাঁ, করলো কিন্তু তারপরে হঠাৎ মানে দেখা যায় সবাই খুব পজিটিভলি নিচ্ছিল কিন্তু ঘটনাটা, রাইট? এবং আমিও একটু মনে হলো যে না, এইবার হয়তো ওরা একটু লাইনে আসছে, টু বি ভেরি ব্লান্ট। কিন্তু ওই যে গোপালগঞ্জের যে ঘটনা, ইনফ্যাক্ট আমি গোপালগঞ্জে আই থিঙ্ক 22 তারিখে মনে হয় আমি গোপালগঞ্জে ছিলাম। গোপালগঞ্জের ঘটনা থেকে কিন্তু আবার মানে তারা 3 পা এগুলো এই পদযাত্রা করে, গোপালগঞ্জের ঘটনায় আবার 4 পা পিছনে। সেখানে তাদের ফল্ট কি? তাদের ফল্ট আসলে ওই অতটা ফল্ট আমি বলতে পারবো না। একটা হলো গিয়ে যে তাদের কিছু অপরিপক্কতা ছিল, এবং এনসিপির মধ্যে কিছু মানুষ কিন্তু আসলে এনসিপির জন্য কাজ করে না। এনসিপির মধ্যে কিছু নেতা যারা আবার খুব জনপ্রিয়, এনসিপির মূল কন্ট্রোলটা হলো এদের হাতে, এরা হলো গিয়ে আবার কারো কি নাম বলবেন নাকি? কারণ নামটা বলাটা শোভন হবে না। আচ্ছা, হ্যাঁ, কিন্তু মানে মোটামুটি আমরা সবাই জানি। মানে আমি তো এখন নাহিদ ইসলামকে নিয়ে চিন্তিত। নাহিদ ইসলামের কি আদৌ এনসিপির উপর কোনো কন্ট্রোল আছে কিনা? কারণ ওইখানে তার নাহিদ ইসলামের পরের লেয়ারের যে 2 নেতা যারা গণ অভ্যুত্থানের সময়, এটা সম্ভবত আসিফ মাহমুদের বইয়েও আছে, গণ অভ্যুত্থান চলাকালীন যারা মানে শেখ হাসিনার ডিজিএফআই এর ডেট কমান্ডারের আশ্রয়ে ডিজিএফআই এর মেসে ছিল, ডিজিএফআই এর ডেট কমান্ডারের গাড়িতে করে সারা ঢাকা শহর কারফিউ পাস নিয়ে ঘুরে বেড়াইছে, তারাই এখন এনসিপির সবচেয়ে প্রভাবশালী নেতা। ওকে, এবং তারা এনসিপির স্বার্থে কাজ করে না, তারা কাজ করে ওই যে আপনার গফুর এবং পুচার জন্য। সো এইরকম একটা অবস্থায় আসলে এনসিপি কত দূর যেতে পারবে। এবং আমি আবার তো বললাম, মানে আপনি যদি দেখেন যে এনসিপি পদযাত্রা করে যে অনেক একটা আশা, আবার একটা অ্যাডভান্সমেন্ট হলো না, তাদের অ্যাকসেপ্টেবিলিটি বাড়লো, মানুষ তাদেরকে কাছে পেয়ে বুকে জড়ায় ধরলো। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু ওই জায়গা থেকে তারা হঠাৎ করে কি করলো, তারা গোপালগঞ্জে গিয়ে একটা হুদাহুদি ইনস্টিগেট করা। আপনি আমাকে বলেন, আমি যখন একটু সময় নিয়ে বলি জিনিসটা, আমি যখন গোপালগঞ্জে গেলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, আমাদের মানে আমরা একটা নাগরিক অনুসন্ধানী দলের অংশ হিসেবে গেলাম, ওদের সাথে বেশ খোলামেলা আমাদের আলাপ হলো। এবং আমি তখন একটা পর্যায়ে, কারণ গোপালগঞ্জ শহরের অনেকের সাথে আমাদের কথা হয়েছে, এবং তারা বলতেছে যে তাদের মেন ওদের কথা হলো এনসিপি আসছে, এখানে তো জামাতও সমাবেশ করে, আমাদের তো কোনো সমস্যা হয় না, আসছে সুন্দর, তারা সমাবেশ করে চলে যাক, আমরা তো ওদেরকে বাধা দিতাম না। তারা মুজিব মুর্দাবাদ কেন বলল? হ্যাঁ, আর আরেকটা ছিল যে এক ইউটিউবার, সে আগের দিন বা 2 দিন আগে থেকে কন্টিনিউয়াসলি টুঙ্গিপাড়ার কবর ভেঙে দাও, গুড়িয়ে দাও, জয় বাংলা করে দাও, এগুলো বলতেছিল। তো আমার তো আসলে মানে গোপালগঞ্জের কনটেক্সটটা আমার তো বুঝতে হবে। মানে গোপালগঞ্জের মানুষের কাছে শেখ মুজিব তো একটা অত্যন্ত প্রিয় একটা ফিগার। কেন, কি কারণে, ওই আলোচনায় আমার তো যাওয়ার দরকার নেই, বাট দ্য রিয়েলিটি ইজ দিস। হ্যাঁ, তো যখন মানে সমাবেশ মঞ্চ থেকে বলা হচ্ছে মুজিববাদ মুর্দাবাদ, সারা শহরের দোকানদাররা, ভ্যান চালকরা, এরা শুনতেছে মুজিব মুর্দাবাদ, এবং তাদের মাথায় আসছে যে মুজিবকে গালি দিয়ে এরা এখন টুঙ্গিপাড়া গিয়ে মাজার, মুজিবের যে কবর আছে এটা ধ্বংস করে দেবে। আমি তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছেলেরা ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মুজিববাদ জিনিসটা কি? তো তারা আমাকে বিশাল একটা, আমি বললাম যে মুজিববাদ মানে আমি তো গত এতগুলো বছরে শেখ হাসিনার মুখেও তো জীবনে মুজিববাদ কথাটা শুনিনি। মুজিববাদ ইজ এ কয়েনেজ, যেটা জাসদের, ওই আরেকজন বললাম না জাসদের এক লোক আছে, সরকারেই আছে উনি, মানে ওনার ওয়ার্ল্ড ভিউটাই হলো মুজিববাদ নিয়ে, মানে মুজিববাদের বিরোধিতা। ওই একসময় জাসদ করতো, ওই যে তার মাথায় মুজিববাদ ঢুকছে এখন পর্যন্ত, মুজিব তো অনেক আগে মারা গেছেন, রাইট? এখনও ওনার মাথায় এটাই আছে, এবং এখন এই বাচ্চাগুলোর মাথায় এটা ঢুকাইতেছে। তো আমি জিজ্ঞেস করলাম যে মুজিববাদ জিনিসটা কি?
তো সে একটা খুব মানে যে ছাত্রটা ফিজিক্সের স্টুডেন্ট খুবই এলিকুয়েন্টলি বলছে কিন্তু মুজিববাদ কি, এই ফেসিবাদ, গণতন্ত্রহীনতা, জুলুম টুলুম এগুলো বলে চিন্তা আর কি, যেটা তারা হোয়াট এভার, আই মিন ইটস এ ভেরি লং ইলংগেটেড পলিটিক্যাল কনসেপ্ট যে মুজিববাদ। তো আমি বললাম আচ্ছা আপনি তো খুব ভালো বুঝছেন, হ্যাঁ? বললো জি আমি বুঝছি। আমি বললাম আচ্ছা এই যে মানে গোপালগঞ্জ শহরে যে দোকানদারটা আছে ও কি মুজিববাদ কি শব্দটার মানে বোঝে? যে জি না, আমার তো মনে হয় না বোঝে। আপনারা চেষ্টা করছেন বোঝাইতে? না। কিন্তু আপনারা যখন গিয়ে ওইখানে স্লোগান দিবেন মুজিববাদ মুর্দাবাদ, তখন তার কাছে কি মনে হবে? যে আপনারা মুজিবকে আবার মারতে আসছেন। এটা তো একটা ইমোশনের জায়গা। এটা হলো এনসিপির দিক থেকে ব্যর্থতা। যে তারা এক হলো যে এটা কমপ্লিটলি আননেসেসারি। মুজিববাদ যে জিনিসটা ওরা মুজিববাদ বলতেছে, মুজিববাদ তো শেখ হাসিনাই প্রমোট করে না, রাইট? বা আওয়ামী লীগের মধ্যেই তো, আওয়ামী লীগের প্রোগ্রামেই তো আপনি মুজিববাদ শব্দটা কোথাও পাবেন কিনা আই এম কোয়াইট ডাউটফুল অ্যাবাউট ইট, এক। আর দ্বিতীয় হলো গিয়ে যে ব্যর্থতা, যেটা আমি বলবো যে প্রশাসন এবং সরকারের ব্যর্থতা। এটা আমি নিজে পুলিশ কর্তৃপক্ষের সাথে কথা বলছি, আমি নিজে আর্মি সেনা ক্যাম্পে যারা আছেন তাদের সাথে কথা বলছি, এবং এরা কিন্তু আমার সেনা এবং পুলিশ কর্তৃপক্ষের যে পরবর্তীতে তারা যে সমস্ত পদক্ষেপ নিছে এগুলোর ব্যাপারে তারা আমাদেরকে যে এক্সপ্লেনেশন দিছেন, এটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি ডিসএগ্রি করতে পারি, বাট তাদের মানে যে কি বলে এটাকে, তাদের সদিচ্ছার ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আচ্ছা, হ্যাঁ, আমরা এটা একটা ব্যর্থতা ছিল। আর আরেকটা তো হলো যে যেটা নিয়ে আমি সবচেয়ে ভয় পাচ্ছি, এই জিনিসটাকে, এই যে টেনশনটা, গোপালগঞ্জ একটা বিশাল এলাকা এবং মানে ওইখানে 3টা নির্বাচনী আসন আছে, এবং ওইটা হলো গিয়া মানে রিলিজিয়াস মাইনরিটি অধ্যুষিত একটা এলাকা। ওইখানে একটা জনগোষ্ঠীকে আপনি কমপ্লিটলি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে আপনি কিভাবে একটা রাষ্ট্র চালাবেন? এবং এটা কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই সুযোগটা নিচ্ছে। আওয়ামী লীগের হাতে কিন্তু টাকা পয়সার অভাব নাই, এবং আওয়ামী লীগ কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাবে গোপালগঞ্জকে নিয়ে তারা কিছু একটা করার চেষ্টা করবে। যেমন এখানেও মানে সমস্যাটা বা যে সংঘাত যেটা, এটা শুরুটা হয়েছে 40 থেকে 70 জন মানুষের ছোট একটা টিম দিয়ে। মানে ওরা মানে আমরা যখন প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলি তারা বলতেছে যে হ্যাঁ ওই 40 থেকে 70 জন মানুষের টিমটাই হলো গিয়ে মানে আসল আওয়ামী লীগ, রাইট? যারা এসে প্রথমত মঞ্চ ভেঙে দেয়, কিন্তু এরপরে ওই 40-50 জনকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। এরা তাদের কাজটা করে তারা চলে গেছে। এরপরে যারা আসলে সংঘর্ষের মধ্যে ছিল এরা হলো সাধারণ গোপালগঞ্জবাসী। এই যে আওয়ামী লীগের মানে পাতানো ফাঁদ যেগুলা, সেগুলোতে যদি এনসিপির নেতারা এইরকম পড়ে যান তাহলে তো আমি মানে কোনো আশার কিছু দেখি না। গোপালগঞ্জের ইস্যুটায় সেনাবাহিনীর প্রসঙ্গ যেহেতু আসলো, সেখানে সেনাবাহিনীকে আমরা গুলি করতে দেখলাম, এবং আজকে দেখছিলাম যে আইন ও সালিশ কেন্দ্র বলছে যে তারা প্রাথমিক অনুসন্ধান করে বলছে যে সহিংসতার এই ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। নেত্র নিউজ আমি দেখছিলাম যে 22 মে, এই বছরেরই 22 মে, সেখানে আপনার একটি নিউজ করেছিলেন, ভিডিও দিয়েছিলেন, যেখানে দেখা যাচ্ছে যে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সেখানে সেনাবাহিনী গুলি চালাচ্ছে মানুষের উপর। আপনি আপনার একটি স্ট্যাটাসে লিখেছেন যে জেনারেল ওয়াকার মাস্ট অ্যান্সার ফর দিস ওয়ান। এবং আমরা 31 জানুয়ারিতে দেখলাম যে একজন যুবদল নেতার মৃত্যু হয়েছে, যার পরবর্তীতে তার পরের দিনে আপনি লিখেছিলেন যে নাগরিকদের খুন না করে যেই আর্মি রাস্তায় লোকালয়ে থাকতে পারে না সেই আর্মিকে রাস্তায় লোকালয়ে রাখার দরকার নেই, আর্মিকে ব্যারাকে ফিরিয়ে নিন এবং দ্রুত ইলেকশনের তারিখ ঘোষণা করুন। গণ অভ্যুত্থানের ওই সময়টাতে এবং গণ অভ্যুত্থানের পরবর্তী সময়টাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা আপনি কিভাবে দেখেছেন, এবং আপনি এখনও মনে করছেন নাকি যে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়াটা উচিত? এখন তো তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও বেশ নাজুক। প্রথম কথা হলো যে আমার বলার দরকার নেই, বাংলাদেশ সেনাবাহিনীও লোকালয়ে থাকতে চায় না। মানে বাংলাদেশ সেনাবাহিনী এইভাবে দীর্ঘ সময় ধরে লোকালয়ে থাকতে চায় না বলেই বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রধান সে তার দরবারে বলতেছে যে ইলেকশন করতে হবে। বাই দ্য ওয়ে, ওয়াকারের যে খুব একটা বক্তব্য নিয়ে খুব মানে হাউকাউ হলো না কয়েকদিন আগে, যে ইলেকশন চাইছিল তার দরবারে কথা বলার সময়। হ্যাঁ, এটা আর্মির মধ্যে একটা ডেমোক্রেটিক ফোরাম বলি আমি এটাকে, যে ওই দরবার যেটা, এটা বিজিবিরও আছে, আর্মিরও আছে, সবারই একটা দরবার হয়। তো দরবারে সৈনিকরা, অফিসাররা
প্রশ্ন করে, তাদের পয়েন্ট বলে, ও তারা এটাকে বলে পয়েন্ট, হ্যাঁ আপনার পয়েন্ট বলেন, আপনার পয়েন্ট বলেন, এইভাবে বলে। তো পয়েন্টে আবার কেউ সেন্সর করে না, যা তার মাথায় আছে মোটামুটি সবই বলে। এবং কমান্ডার যে ইন দিস কেস ওয়াকার, সেও খুব ওপেনলি কথা বলে। হ্যাঁ, তো ওইটা ছিল একটা দরবারে, সে বলতেছিল যে আমাদের ইলেকশন করে আমরা ফেরত যাব। এইটাকে আবার এই যে আপনার কি বলে ব্যর্থ বিপ্লবীদের যে ফেসবুক সংগঠন যেটা আছে, এরা আবার এটাকে খুব ফুলায় ফাঁপায় এটা প্রচার করলো। এইটা কিন্তু আর্মি চিফ কোনো বিবৃতিতে বলে না, এটা সে তার ইন্টারনাল অফিস মিটিংয়ে বলছে, রাইট? তো এটা একটা ব্যাপার ছিল। কিন্তু ওয়াকার কেন ইলেকশন চায়? কারণ এই যে গত বছর জুলাই মাস থেকে এখন পর্যন্ত, আরেকটা জুলাই মাস না, এখন পর্যন্ত একটা আর্মি তারা বাইরে, এটা তো মানে মানে কি পরিমাণ সমস্যাজনক আপনি চিন্তা করেন। আমার গোপালগঞ্জে আমার দুজন আর্মি অফিসারের সাথে দেখা হলো, হাই র্যাঙ্কিং অফিসার, এবং ওদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের কী অবস্থা। একজন বললো যে স্যার আমার তো গত এক বছরে আমার বউয়ের সাথে দেখা হয়েছে একবার, সরি স্যার না ভাইয়া আমার বউয়ের সাথে গত এক বছরে দেখা হয়েছে একবার। কারণ ওরা তো একটা মানে অন্য ধরনের ফোর্স, তাই না? আর আরেকটা কথা হলো যে এরা তো ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা যে বললেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় সিআরপিসির অধীনে। সিআরপিসিতে তো ট্রেন না বাংলাদেশ আর্মি। মানে এটা কুমিল্লার যে ঘটনা, যুবদল নেতার যে মৃত্যুর ঘটনাটা বললেন, সেটা যৌথ বাহিনী ছিল না, ওইটা আর্মি ছিল। আর্মি ছিল, আমি নিজে কুমিল্লাতে গেছি, আমি ওই জায়গায় গিয়ে ওনার ফ্যামিলির সাথে কথা বলে আসছি। বিএনপি যৌথ বাহিনী বলছিল, ওই জন্য আমিও বললাম। বিএনপির তো এখন আর্মির সাথে মনে হয় একটু সম্পর্ক ভালো হয়েছে, এখন ডাইরেক্টলি আর কিছু বলতেও পারে না আর্মির ব্যাপারে, ওদের লোকজন মেরে ফেললেও বলতে পারে না। এটা 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 মানে একটা খুব আনফর্চুনেট একটা সিচুয়েশন। কারণ বিএনপির নেতারা কখনোই, এটা আমি আগে থেকেই দেখছি যে বিএনপির নেতাদের আবার মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যা ইচ্ছে বলুক, তারা আবার আর্মিকে একটু তোয়াজ করে চলে ফর হোয়াট এভার হিস্টোরিক্যাল অ্যান্ড কন্টেক্সচুয়াল রিজন। আমি ওইটাতে না যাই। যুবদলের ওই নেতাকে যখন মারলো, আমি নিজে ওই একটা অনুসন্ধানী দল নিয়ে ওইখানে গেছিলাম আমি, এবং সেখানে গিয়ে আমি যেটা দেখলাম সেটা হলো গিয়ে যে যেমন রাতের বেলা আপনি যদি একটা বাড়িতে তল্লাশি চালাতে যান, সিআরপিসি বা পুলিশ প্রোটোকল অনুযায়ী আপনাকে ম্যাজিস্ট্রেট নারী সদস্য নিয়ে যেতে হবে, নারী থাকতে হবে আপনার সাথে। এটা ওই কুমিল্লার ওইটাতে হয়নি। তারপরে ফোন সিজ করে নিচ্ছে সবার, মানে খুব বেসিক কিছু জায়গায় মানে সিআরপিসি আর্মি লঙ্ঘন করছে। হ্যাঁ, পরে আমি যখন আমার টিমের সাথে, আমার ইনভেস্টিগেটরদের সাথে আমি যখন কথা বলতেছিলাম, আমি বললাম যে এটা কী কারণ হতে পারে। সবাই এক বাক্যে বললো যে আর্মি তো সিআরপিসিতে কোনো ট্রেন না। এখানেও যেমন ইনফ্যাক্ট আমি বলবো যে গোপালগঞ্জের যে শুটিংয়ের ঘটনা, এটা যখন আমরা অনুসন্ধান করি, একটা কেস আমরা পেয়েছি যেখানে ধরেন নিরস্ত্র একজন বিক্ষোভকারী, উনি বিক্ষোভকারী ছিলেন, আমরা যেমন একেবারে দেখে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তো উনি বিক্ষোভকারী ছিলেন, উনি এক পর্যায়ে হয়তো ফোন দিয়ে ওনার স্মার্টফোনটা দিয়ে রেকর্ড করতেছিলেন, কিন্তু ওনার হাতে কোনো অস্ত্র ছিল না। উনি মারা গেছে পিছন থেকে গুলি খাইছে, খেয়ে পেটের মধ্যে গুলি খাইছে। তো এইখানে যখন সেনা কর্তৃপক্ষের সাথে যখন আমাদের কথা হয়, তখন আমি জিজ্ঞেস করছি যে এটা কিভাবে হলো, কনটেক্সটটা কী ছিল। এখন উনি আমাকে যে ব্যাখ্যাটা দিল সেটা হলো যে ওইখানে ওরা ঢিল ছুটতেছিল ইট দিয়ে, এবং উনি সত্য কথাটাই বলতেছে, এটা আমি আগেই জানি কারণ আমি অলরেডি ওই সিসিটিভি ফুটেজটা দেখছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে ওই মানে গোপালগঞ্জবাসীরা ইট এনে রাস্তার মধ্যে ভাঙতেছে, ভেঙে ইট। এখন স্বাভাবিকত মানে আমরা 5-6 জন লোক যদি ঢিল ছুড়ি, এটা গুলিবর্ষণ করার মতো সিচুয়েশন ক্রিয়েট হয় না। কিন্তু আমরা যদি 5 থেকে 7 হাজার লোক একসাথে ঢিল ছুটতে শুরু করি, দ্যাট বিকামস এ ম্যাসিভ সিচুয়েশন। আইএসপিআর পরে যে ব্যাখ্যাটা দিয়েছে আত্মরক্ষাতে, এটা তাহলে আমি আইএসপিআর এর ব্যাখ্যাটা পড়ি নাই, আমি ওটা নিয়ে কমেন্ট করতে পারবো না। আমি আমার কনটেক্সটে যেটা দেখছি আমি সেটা বলতেছি। তো ওইটা হতে পারে। তারপরে উনি আমাকে যে মানে সেনা কমান্ডার, উনি আমাকে যে ব্যাখ্যাটা দিয়েছেন ওটা আমি বলতেছি, এবং আমি কেন সন্তুষ্ট আমি সেটা বলতেছি। পুরোপুরি সন্তুষ্ট না, কিছু প্রশ্ন এখনও আছে, ওগুলো হয়তো সামনে বের হয়ে আসবে। তো ওনার কথা ছিল যে দেখেন আমরা প্রথমে উনি বললো যে উনি প্রায় 90 রাউন্ডস ট্রেনিং ব্ল্যাঙ্ক শট ফায়ার করাইছে, 90 রাউন্ডস, হ্যাঁ ব্ল্যাঙ্ক শটস।
তারপরে উনি আবার ওদেরকে বলছে যে আপনারা মাইকিং শুনেছিলাম, মাইকিং বলছে যে আপনারা বন্ধ করেন, না হলে গুলি করব, কিন্তু করে দিলাম কিন্তু। হ্যাঁ, তারপরে উনি ওনার শুটারদেরকে বলছে যে তোমরা শ্যুট করবা, কাউকে লক্ষ্য করে করবা না, এবং নিচে করবা, হাঁটু গেড়ে করবা, যেটা তাদের কোড অফ কন্ডাক্ট বলে, যেটা একেবারে মানে সে ওইটা কিন্তু একেবারে বাই দ্য লেটার সে ফলো করছে। আচ্ছা, হ্যাঁ, এবং তারপরে যেটা হয়েছে যে আমরা 2টা কেস পাই, যে 2টা পেয়েছেই তার যে দাবি যে না দেহের নিম্নভাগে গুলি করা হয়েছে, এটা আমি সত্যতা পাইছি 2টা কেসে। যে দীপ্ত সাহা বলে যে মারা গেছে তার তল এই পেটের এই সাইডে গুলি লেগে আরেক দিকে বের হয়ে গেছে, এটা একটা। আর আরেকজনের উরুতে গুলি লাগছে, যদিও উরুতে গুলি লাগার পরে কিভাবে মারা গেল ওইটা নিয়ে কিছু কথা থাকে। যেটা আমি বলতেছি এর পরেও তো এটা তো মানুষ, 2টা মানুষ তো মারা গেছে, এবং এটা তো সেনাবাহিনী গত জুলাই মাস থেকে বা অভ্যুত্থানের আগস্টের পর থেকে সেনাবাহিনীর সবচেয়ে চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্টটা হলো গোপালগঞ্জ, সবচেয়ে চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্টটা হলো গোপালগঞ্জ। এবং তারা এতদিন ধরে চেষ্টা চরিত্র করে যতটুকু ইমপ্রুভ করতে পারছিল, এই এক এনসিপির সমাবেশ, এক মুজিববাদ মুর্দাবাদ বলে কিছু পারফর্মারের মানে গা গরম করা পারফরমেন্সের শখ, এটা পূরণ করতে গিয়া আমি ওইখানকার সেনা কমান্ডারদেরকে আমি জিজ্ঞেস করছি যে আচ্ছা আপনারা এই অবস্থা হলে আপনারা গোপালগঞ্জে ইলেকশন করবেন কীভাবে, ওইখানে নাকি 3টা সিট। হ্যাঁ, তো উনি আমাকে বলল যে ভাইয়া আপনি আমাকে ইলেকশনের কথা বলতেছেন, আমি তো 5 দিন করে হিসাব করি, মানে আজকে 5, পরে 10, পরে 15, আমি ওইভাবে হিসাব করে টিকে আছি, ইলেকশনের কথা তো আমি বলতেই পারবো না। এই যে হটকারিতা, এটাও সেনাবাহিনীকে ডিল করতে হচ্ছে। তবে হ্যাঁ, সেনাবাহিনীর দোষ নাই এটা তো আমি বলবো না। এখন পর্যন্ত ওই যে আপনি যমুনা ফিউচার পার্কের কথা বললেন, এখন পর্যন্ত ওই যে কমান্ডার যে কারোর সাথে আপনারা যোগাযোগ করতে পারেননি না, আমরা তো তাদেরকে রাইট অফ রিপ্লাই দিয়েছি, এবং তাদের বিরুদ্ধে কোনো মানে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এটা তো জেনারেল ওয়াকার হ্যাজ আলটিমেট সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি হিয়ার। আমরা এখনো শুনি নাই কেন। বাট এই যে আয়নাঘর বা র্যাবের টিএফআই, এগুলোতে তো যে সমস্ত সেনা অফিসার জড়িত ছিল, এরা কারা, এদের ব্যাপারে ওয়াকার সাহেব তো এতদিনে একটা তদন্ত করে ফেলার কথা, ওইটা কোথায়? এবং এখন পর্যন্ত কিছু অফিসার আছে যারা আমরা জানি যে তারা ওতপ্রোতভাবে জড়িত ছিল হিউম্যান রাইটস অ্যাবিউজের সাথে, এদের বিরুদ্ধে তো সেনাবাহিনী কোনো ব্যবস্থা নেয়নি। তারা নাকি ইন্টারনাল ব্যবস্থা নিচ্ছে, মানে আমি এমন ইন্টারনাল, এটা তো ইন্টারনাল, এটা তো মানে ইন্টারনাল, আমরা একটু বুকে দিয়েছি এই টাইপের। আলোচনার প্রায় শেষে চলে আসছিলাম। ডিজিএফআই নিয়ে আমি দেখলাম যে আপনার একরকম অ্যালার্জি আছে, এবং আপনি বেশ বারবারই বলছেন যে ডিজিএফআইকে বিলুপ্ত করে দেওয়া উচিত, এবং এই এজেন্সিটি নাকি আইএসআই এর মতন। আপনার এক্স্যাক্ট ওয়ার্ডিংটা হচ্ছে যে তারা মিলিটারির লোকজন 2, 3, 5 বছরের জন্য এজেন্সিতে যাবে এবং সিভিলিয়ান রাজনীতিতে প্যাচ লাগাবে, এটাই হলো আইএসআই এবং ডিজিএফআই এর কাজ। বাট বাংলাদেশে কি ডিজিএফআই এর মতন এজেন্সির একেবারেই দরকার নেই? মানে তারা তো প্রতিরক্ষার সাথেও জড়িত, বা ইন্টেলিজেন্স এজেন্সি হিসেবেও তো খুব স্ট্রং। না, এটা একেবারেই দরকার নেই। প্রথম কথা হলো গিয়ে যে ইন দ্যাট কেস যারা এটা বলে তারা ইন্টেলিজেন্স এজেন্সি কি সেটাই জানে না। আচ্ছা, প্রথম কথা হলো যে বাংলাদেশের ডিজিএফআই আইএসআই মডেলের কোনো মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সি আমাদের দরকার নাই। এটা দুনিয়ার কোনো গণতান্ত্রিক দেশেই নেই। যে সমস্ত মানে অর্ধেক বলা হয় না। প্রথম কথা হলো যে এই ধরনের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি আমার দরকার, সব দেশে দরকার, এক্স্যাক্টলি, কেউ মানা করে নাই। আমার প্রবলেম হলো, আমার যেটা প্রবলেম, আমি বলতেছি যে একটা ক্যারিয়ার সার্ভিস করেন আপনি, এমন একটা এজেন্সি বানান যেখানে আপনি একেবারে বাংলাদেশের সবচেয়ে ক্রিম ব্রেভ ছেলেমেয়েদেরকে গুলা নিয়ে যাবেন, যারা বহিরাষ্ট্রের বিভিন্ন থ্রেট থেকে বাংলাদেশ রাষ্ট্রকে রক্ষা করবে। ক্যারিয়ার সার্ভিস হিসাবে করেন এটা। আপনি আর্মি থেকে কোনো এক মেজর সাহেবকে 3 বছরের জন্য ডিপুটেশনে ডিজিএফআইতে আনবেন, এনে আবার 4 বছরের মাথায় তাকে ফেরত নিয়ে যাবেন। এটা কোন দেশে আছে? আইএসআইতে আছে অবশ্য। হ্যাঁ, মানে রও কি এইভাবে চলে না? না, র কি ইন্ডিয়াতে অপারেট করে? আচ্ছা, ফাইন। সিআইও সেভাবে না, সিআইএ র যে দুইটাই বললেন, সিআইএ বা র
আউটসাইড অফ ডেমোগ্রাফি তাদের, আউটসাইড অফ ডেমোগ্রাফি। সিআইএ আমেরিকার ভিতরে কোনো অপারেশন করে লিগালি পারে না এখন, মানে নিচে নিচে কি করে ওটা তো আর সব জায়গাতেই হয়। র যেমন করতে পারে না, মানে র ইন্ডিয়ার ভিতরে অপারেট করার তার কোনো রাইট নেই। এই জন্য রয়ের ডোমেস্টিক কাউন্টারপার্ট হলো গিয়ে আইবি, ইন্টেলিজেন্স ব্যাংক। আমাদের দেশে ডিজিএফআই কী কাজ করে? ডিজিএফআই এর কাজটা তো আমি বলছি তো, মানে ডিজিএফআই এরশাদ সাহেবের আমল থেকে ডিজিএফআই হ্যাজ বিন ইউজড অ্যাজ এ টুল ফর মিলিটারাইজেশন অফ পলিটিক্স। রাজনীতির সামরিকায়ন করার জন্য ডিজিএফআইকে ব্যবহার করা হয়েছে। ডিজিএফআই আর কোনো কাজ নেই বাংলাদেশে। ওকে, আর এরপরে ডিজিএফআই এর এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে আর্মির লোকজন খালেদা জিয়াকে বললো যে এখন আমরা র্যাব নামক একটা জিনিস করবো, এবং খালেদা জিয়া ওয়াজ কনভিন্সড, যেটার ফল ওনার পার্টি 15 বছর ক্লিন হার্ট হলো। হ্যাঁ, ওনাকে বলা হলো যে আমরা হ্যাঁ, এবং র্যাবকে, র্যাব ইজ এ টুল অফ মিলিটারাইজেশন অফ পুলিশিং, মানে পুলিশের যে দায়িত্ব বা আইন শৃঙ্খলা রক্ষা বা আইন শৃঙ্খলা, তার মানে বলছেন যে অন্যান্য বাহিনীতেও সেই চেইন ইফেক্ট চলে এসেছে, আসছে অবশ্যই। আমরা ওই যে বলছিলাম আলোচনার একদম শেষে এসেছি, মানে খুব সংক্ষেপে আরো কিছু ব্যাপার জানতে চাচ্ছিলাম। আপনি শিবির নিয়েও আমার কাছে মনে হলো অ্যালার্জি আছে, এবং শিবিরের রক কাটার ইতিহাস সম্পর্কে আপনি বলছেন যে এটা একটা ফ্যাসিনেটিং টপিক, এবং একটা সময় আপনি লিখলেন যে কেউ যদি ভিকটিম হয়ে থাকে আপনাকে যেন জানায় আপনি একটা ডিটেইল কাজ করতে চান। তো কাজ কি করছেন বা এগিয়ে কাজ অলরেডি চলতেছে। আমরা বেশ কয়েকজন সার্ভাইভার, আমি খুব আগ্রহী সেটা দেখবার জন্য। না, আমরা বেশ কয়েকজন সার্ভাইভার পেয়েছি, এবং এটা বেসিক্যালি যেটা আমি বলতে পারি, যেমন মানে এক একটা দলের, এখানে কিন্তু আবার ছাত্রদল বা ছাত্রলীগ তো ধোয়া তুলসী পাতা না, এক একটা দলের এক এক ধরনের মোড অফ অপারেশনস থাকে। তো শিবিরের একটা সময় রক কাটাটা শিবিরের একটা মোড অফ অপারেশনস ছিল। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে আপনি দেখবেন যে ওই যে ফেসবুকে ট্রোল তাসনিম খলিল বলছিল কই 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 সেই ইনভেস্টিগেশন, এখনও তো পাওয়া যায় নাই, ঠিক আছে? সো যারা এগুলো বলে তাদেরকেও বলবো, আর যারা এমনিতে দেখার জন্য আগ্রহী তাদেরকে আমি এটা নিয়ে প্রশ্ন করেছিলাম জামাতের নেতাদের, তো তারা বলছেন যে আপনারা খালি দেখলেন ঘটনা ঘটেছে, এরপর যে তারা প্রমাণিত হলো না কেসগুলো, সেগুলো তো আপনারা ফলো করে প্রচার করেন না। প্রমাণিত হলো না মানে কি? প্রমাণিত কেন হয়নি? কোন কি প্রমাণ করতে হবে? কিছু তারা এক্সাম্পল দেয় অবশ্য। যাই হোক, আমি আপনার ওইটার জন্য ওয়েট না, তারা তো এখন শিবির বা জামাতের লোকজনের সমস্যা হলো যে তারা তো কন্টিনিউয়াসলি গোলপোস্ট সরাইতে থাকে। হ্যাঁ, একজন বলবে যে একটা প্রমাণ দেন যে শিবির রক কাটছে, তাইলে আমি রাজনীতি করা ছেড়ে দিব। তো আপনি প্রমাণ দিলেন যে হ্যাঁ এই যে দেখেন তো এই কেসটা কি, হ্যাঁ, তখন বলবে না এই প্রমাণে হবে না। একটা প্রমাণ দেন যে আদালতে এইটা গেছে, তো বললেন এই যে আদালতে মামলা হয়েছে, না এটা হবে না, আদালতে রায় হয়েছে ওই রকম দেখান। হ্যাঁ, তো বাংলাদেশের রাজনৈতিক মামলাগুলোর কি অবস্থা হয় এটা তো আমরা সবাই জানি। তো ওরা কন্টিনিউয়াসলি গোলপোস্ট সরায়। এবং শিবিরের এই যে একটা জিনিস, বা জামাত শিবিরের জামাতের বিশেষ করে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। ইনফ্যাক্ট শফিকুর রহমান সাহেবের সাথেও আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু এবং এরা খুবই সুয়াভ টাইপের মানুষজন, খুবই বুদ্ধিমান, স্মার্ট, ভদ্র, খুব পলাইট, পলিশড অ্যান্ড পলাইট। কিন্তু আমার না, আমি কিন্তু যেহেতু আমি ইসলামিস্ট না, আমার যে পলিটিক্স, ব্যক্তিগত পলিটিক্স, জামাত শিবির ওইটার বিপরীত। মানে আই এম এগেইনস্ট দ্যাম, আই এম দেয়ার অপোজিশন, তাই না? আমার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হলো যে শিবিরের যে সাধারণ যে কর্মী সমর্থক যারা আছে, বা ফেসবুকে যে শিবিরের যে ক্রাউডটা আছে, এরা আমাদের মতো লিবারাল সেকুলারদের খুব একটা উপকার করতেছে। সেটা হলো যে তারা যেভাবে গালাগালি করে, মানে দ্যাট ইজ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট টুল ফর আস লিবারালস। তাদের নোংরামি, তাদের ভণ্ডামি, তাদের কুৎসিত কদর্য গালাগালি এবং আক্রমণ, এগুলো তো সাধারণ মানুষ দেখে। এই যে আমার ফেসবুক পোস্টে যখন মানুষ এসে, মানে শিবিরের পোলাপাইনে এসে যখন, বা আলবটর বলে, আমাদের শাহেদ আল্লাহ নাম দিয়েছে আলবটর বাহিনী যখন আমাদেরকে কুৎসিত কদর্য ভাষায় আক্রমণ করে, একটা কমেন্ট আন্না হলেও 100টা মানুষ পড়ে, এবং তারা বুঝে যে আচ্ছা দিস ইজ হোয়াট জামাত শিবির ইজ। আমি একটু শেষের দিকে যেহেতু চলে এসেছি, বিএনপির প্রসঙ্গে চলে আসতে চাই। এবং বিএনপি সম্পর্কে আপনি একদিন দেখলাম যে লিখেছেন, বলছেন যে গারলরা হঠাৎ করে আবিষ্কার করেছে যে আমি বিএনপির সাপোর্টার না, এবং আমি খালেদা এবং বিএনপির সমালোচনা করি।
তো বিএনপির এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি যে বিএনপির সবচাইতে বড় সমালোচনার জায়গা আপনার কাছে কোনটা বলে মনে হচ্ছে? বিএনপির সবচেয়ে বড় সমালোচনার জায়গাটা হলো যে বিএনপির যে পুরাতন নেতৃত্ব, জি, মানে সিনিয়র নেতৃত্ব এবং আই উড সে স্ট্যান্ডিং কমিটি, আচ্ছা, মোস্ট অফ দ্য স্ট্যান্ডিং কমিটি, মির্জা ফখরুল উড বি অ্যান এক্সেপশন, আচ্ছা, বাট মোস্ট অফ দ্য স্ট্যান্ডিং কমিটি, আই মিন এরা এতগুলো বছর হাসিনা শাহীর সাথে মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং করে ব্যবসা বাণিজ্য করে একটা ভাবে থেকেছে, টিকে থেকেছে, এবং এরা আলটিমেটলি সরকারে গিয়ে কি বাংলাদেশ উপহার দিবে আমাদেরকে, এটা ব্যাপারে আমি খুব স্কেপটিক্যাল। এটা হলো সবচেয়ে সমালোচনার জায়গা। হ্যাঁ, আমি আবার ওই যে ঢাকা শহরে মানে উত্তর সাইড বিএনপির এক গডফাদারের আর দক্ষিণ সাইড বিএনপির আরেক গডফাদারের, আমি ওই ঢাকা শহর দেখতে চাই না। একসময় ছিল, আমি ওই বাংলাদেশ, ওই ঢাকা শহর আর দেখতে চাই না। এবং বিএনপি যখন যদি পাওয়ারে আসে, বিএনপি এখনও অপোজিশনে, এই জন্য মনে হয় ধরেন বিএনপির সাথে বিএনপির কর্মী সমর্থকরা আমাকে অনেক ভালোবাসেন, আশা করি যে ওনারা সরকারে আসার পরে এই ভালোবাসা থাকবে না, আমি আশা করতেছি। মানে ইফ আই এম ডুইং মাই জব এজ এ জার্নালিস্ট, দেন দ্য রুলিং পার্টি শুড হেট মি। আপনার গেল বছর দেখছিলাম আপনি লিখেছেন যে গণঅভ্যুত্থানে পতিত স্বৈরাচার ক্ষমতায় ফেরে না, এবং আপনি একটা ডেটা প্রজেক্ট দেখেছিলেন যে নেফকোর উদাহরণ দিয়ে যে আসলে কখনোই সামরিক অভ্যুত্থানে গণঅভ্যুত্থানের কেউ ফেরত আসে না। আবার আওয়ামী লীগ সম্পর্কে আপনি বলছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে সেই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার বাংলাদেশের জনগণের, তাদের হাতেই এই অধিকার ফিরিয়ে দিতে হবে। তা আওয়ামী লীগ তো নির্বাচনই করতে পারছে না। তাদের যদি আমি দেখেছি যে একদম সর্বনিম্ন ভোট তারা পেয়েছিল 1979 নির্বাচনটা, তাও 25%। এর মধ্যে হয়তো কমে পেরে আমি ধরে নিচ্ছি 15-20 তারপরে আছে। ভবিষ্যৎটা তাহলে কারা নির্ধারণ করবে আওয়ামী লীগের? মানে ওই যে তাদের সাপোর্টাররা, তারা তো ভোটই দিতে যেতে পারবে না। এটা তো অত্যন্ত আপত্তিজনক। আমি আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, বা এখন আবার ওনারা নিষিদ্ধকরণ এনাকে স্থগিত করছে বলতেছে, কি করছে আমি জানি না, বা ওনারাও হয়তো জানে না। আমি মনে করি যে বাংলাদেশের জনগণের, বাংলাদেশের ভোটারের এটা অধিকার। আওয়ামী লীগ ইজ এ পার্লামেন্টারি পার্টি, আওয়ামী লীগ ইজ এ পার্লামেন্টারি পার্টি। কিন্তু খুব বেশি রিস্ক ফ্যাক্টর থাকে না আওয়ামী লীগ যদি ইলেকশন করে? মানে আপনি বলছিলেন যে তাদের প্রচুর পাওয়ার আছে। আমার তো ধারণা আওয়ামী লীগকে যদি ইলেকশনে আসতে দেওয়া হয়, ওরা তো ক্যান্ডিডেটই ফিল করতে পারবে না, কাকে দিবে, কে দাঁড়াবে। আই ডোন্ট থিঙ্ক যে আওয়ামী লীগ ইনফ্যাক্ট কাউরে মানে, বাট কিন্তু এই যে সুযোগটা দেওয়া যে না আমরা তো ওপেন করে দিলাম, না আমি দেখতে চাচ্ছিলাম এমন একটা দিন যে আওয়ামী লীগ ভোটে দাঁড়াইছে অন পেপার, কিন্তু কেউ তাকে ভোট দেয় নাই। এখন তো আওয়ামী লীগ বুক ফুলায় বলতেছে যে আমরাই, যে জুলুম করলো সেই এখন মজলুম হয়ে গেছে, যে আমাকে দিতে মানে এখন আওয়ামী লীগ বলতে পারে, এখন আওয়ামী লীগ তো বুক ফুলায় বলতে পারবে যে হ্যাঁ আমরা সুষ্ঠু ভোট হইলে তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারতো। অনেকে তা বিশ্বাসও করে। না বিশ্বাস করে, এদেরকে ডিসপ্রুভ করানোর জন্য। এদের এখন সমস্যা হলো যে যারা বাংলাদেশ চালাচ্ছে ওনারা তো এনজিও এগুলো চালায় অভ্যস্ত, ওই বিদেশ থেকে কীভাবে ফান্ড আনতে হয়, হ্যাঁ, রেঞ্জ রোভার গাড়ির বাজেট দিতে হয়, ওইগুলো জানে। ওনারা তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অতটা মানে পড়েও নাই, এবং রাজনীতিতেও কোনো দিন ছিল না, একেবারে জনবিচ্ছিন্ন মানুষজন। সো এটা ডেফিনেটলি আমি মনে করি যে এটা অত্যন্ত বাজে একটা জিনিস হয়েছে, এবং এটা একটা সাজানো মব। আমরা তো মানে দেখলাম তো ওই যে নিষিদ্ধের যে ঘটনাটা, হ্যাঁ, মানে নিষিদ্ধ করার আগে যে এই যে নাটক, এদিকে গিয়ে কি মানে সমাবেশ করতেছে, সেখানে আবার সরকারি পানি দিচ্ছে, রাইট, গরম পড়ে গেছে ওইটা ইয়ে করতেছে, পানি টানি দিয়ে ঠান্ডা করতেছে, ঠিক আছে, পুরো একটা নাটক, মানে একটা সিনক্রোনাইজ একটা নাটক আমরা দেখলাম। এটা হলো। আর আরেকটা প্রশ্ন কি ছিল? না মানে ওই কিভাবে তারা তাহলে ফিরবে, মানে না পতিত আচ্ছা এইটা হ্যাঁ, আমি একটা জিনিস বলি, মানে এটা আমার মানে আনফরচুনেটলি আমাদের দেশের লোকজনের যে কম্প্রিহেনশন, এটা নিয়ে আমি একটু নিরাশ। হ্যাঁ, আমি বলছি পতিত স্বৈরাচার কখনো ফিরে না। এর মধ্যে কিছু পণ্ডিত আছে, ফেসবুকে বাইর হয়েছে, এটা মানে সব দিকের, যে তারা বাইর করছে যে অমুক স্বৈরাচারের ছেলে তো ফেরত আসছে। কিন্তু ওই যে ইন্টারভিউতে আমি বলছিলাম, পোস্টের একটা ইন্টারভিউতে, ওখানে বলছি যে তাদের বাচ্চা কাচ্চা অনেক বছর পরে আসতে পারে। নর্মাল একটা বাক্য শুনে এই বুদ্ধিজীবীরা বুঝতে পারে না কি বলা হয়েছে। আমাকে দেখাক তারা, মানে 1945-এর পরে যে আপনি দেখছিলেন যে আপনি পুরো ডেটা সেট দিয়েছেন। না আমি ভাই, আপনি দেখছেন, ঠিক আছে, এই পণ্ডিতরা তো দেখেও নাই। দেখাক দুনিয়ার কোথায় আসে, শেখ হাসিনা কই থেকে আসবে।
আর আওয়ামী লীগ যে আসবে না, এটা আমি আগে কোথাও বলিনি, আপনার এখানে প্রথম বলি। আওয়ামী লীগ যে আসবে না, এটার একটা খুব ইন্টারেস্টিং একটা প্যারাডক্স কারণ আছে। সেটা হলো আওয়ামী লীগকে এই মুহূর্তে রিভাইভ করতে হলে, এজ এ পার্টি রিভাইভ করতে হলে, শেখ হাসিনাকে দায়িত্ব থেকে সরে গিয়ে অন্য কাউরে দায়িত্ব দিতে হবে। ঠিক আছে, শেখ হাসিনা দিল্লিতে বসে আওয়ামী লীগকে রিভাইভ করতে পারবে না, নাম্বার ওয়ান। অন দ্য আদার হ্যান্ড, আওয়ামী লীগ এজ এ পার্টি শেখ হাসিনা দায়িত্ব থেকে সরে গেলে আওয়ামী লীগ আর পার্টি থাকবে না। মানে এদের নিজেদের কামড়াকামড়ি ইন্টারনাল হেন তেন কাহিনীতে আওয়ামী লীগ এমনি শেষ হয়ে যাবে। প্যারাডক্স অফ আওয়ামী লীগ, দিস ইজ দ্য প্যারাডক্স অফ আওয়ামী লীগ। কিন্তু এখন না, এই কথাটা আমি যে এখানে বললাম, আপনারা যদি ব্রডকাস্ট করেন, আরও কোনো এক পণ্ডিতের কোনো থিওরি বাইর হবে আর কি। তো এগুলা হোয়াট এভার দে। আমরা অনুষ্ঠানটা আজকে শেষ করতে যাচ্ছিলাম, শেষ করতে চাই হচ্ছে নেত্র নিউজ একটা নিউজ করেছিল ওবায়দুল কাদেরের ঘড়ি নিয়ে। এই ঘড়িগুলি কই আছে আর কি খোঁজ রেখেছেন নাকি? আমি এটা প্রথমেই জিজ্ঞেস করছি, মানে যখন শুনলাম যে ওবায়দুল কাদের সাহেবের বাসায় বিক্ষোভকারীরা ঢুকে গেছিল, আমি জিজ্ঞেস করছি যে ঘড়িগুলো কই। ঠিক আছে, কোনো ঘড়ি পাওয়া যায় না। এখন ঘড়ির, আচ্ছা, ঘড়ির স্টোরিটা করার পিছনে আরেকটা কারণ ছিল, যেটা আমার সবাই বলে যে আপনি ঘড়ি নিয়ে পড়ে থাকেন কেন। ঠিক আছে, সো ঘড়ির ঘটনা হলো যে ঘড়ি, আমার এটার দাম ধরেন, দিস ইজ এ সুইস ওয়াচ, এটার দাম ধরেন 100-200 ইউরো হবে। ঠিক আছে, কিন্তু ধরেন 2 লাখ ইউরোর একটা ঘড়ি, এটা ছোট, রাইট? আপনি এটাকে একটা বাক্সের মধ্যে, ঘড়ির বাক্স পাওয়া যায়, রাইট? মানে একসাথে 10টা 20টা 50টা ঘড়ি রাখতে পারবেন। হ্যাঁ, সেটা আপনি একটা ছোট বাক্সের মধ্যে আপনি কয়েক কোটি টাকার অ্যাসেট নিয়ে বগলে নিয়ে আপনি চলে যাবেন, কেউ আপনারা ধরতে পারবে না। বেনজির সাহেবের ক্ষেত্রে দেখেন, বেনজির সাহেবের যে বেনজির সাহেব লোকে আরেকটা কাহিনী ছিল না, যে বেনজির সাহেবের বাসায় কত কিছু পাইছে, কত কয়েকশো স্যুট পাইছে, লেহেঙ্গা শাড়ি, কিন্তু লিস্টে আমি কোনো ঘড়ি দেখলাম না। কারণ সে যা, আমার ধারণা সে ঘড়ি টড়ি যা ছিল সবগুলো নিয়ে চলে গেছে। সো ঘড়ির পোর্টেবিলিটি অনেক বেশি। জনাব তাসনিম খলিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদেরকে এতক্ষণ সময় দিলেন। অনুষ্ঠানটা আজকে এখানে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ। দর্শক, এর সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।